আমাদের একটা নেসেসারি স্টেপ, যেটা ছাড়া অর্থ ফেরত আনা সম্ভব নয়। যে জিনিসটা হয়, যদি অ্যাসেট ফ্রিজ না করা হয় তাহলে ওই অ্যাসেটটা বিক্রি হয়ে যায় এবং বিক্রি করে টাকাটা অন্য দেশে নিয়ে যায়। তারা তো এক দেশ থেকে আরেক দেশে নিতে তারা পটু, দক্ষ। কাজে লিকুইডেশনটাকে প্রিভেন্ট করার জন্যই এটা করা, যাতে এই সম্পদগুলো ওইখানে ফ্রিজ হয়ে থাকে, বিচারিক প্রক্রিয়া শেষ হওয়া না পর্যন্ত, সেটা যে কয় বছরই লাগুক না কেন, ওই সম্পত্তি আর বিক্রি করতে পারবেন না তারা। তো এটা একটা অর্জন, এবং এটা একটা আমি বলবো যে গুরুত্বপূর্ণ প্রাথমিক একটা অর্জন। এবং এটার মাধ্যমে দুটো জিনিস প্রমাণিত হয়। একটা হচ্ছে যে এই সম্পদগুলো আর ট্রান্সফার হবে না, এবং ভবিষ্যতে হয়তো আমরা আরও কিছু সম্পদ এখানে অ্যাটাচ করতে পারবো ব্রিটিশ সরকারের সহায়তা নিয়ে, সেটা একটা জিনিস। আর 2 নম্বর হচ্ছে যে এটা প্রমাণ করে যে আমাদের যে ক্লেমটা, দাবিটা আছে কিছু ব্যক্তি বা পরিবারের উপর, যে তারা অর্থ আত্মসাৎ করে, সেটার একটা যথার্থতা আছে। অর্থাৎ যখন ব্রিটিশ সরকার আমাদের অনুরোধে এই ধরনের কার্যকলাপে যাচ্ছে, তারা কিন্তু তথ্য উপাত্তগুলো যেটা আমরা সরবরাহ করেছি সেটার ভিত্তিতেই তারা এই সিদ্ধান্ত নিচ্ছে। কাজেই তারা নিশ্চয়ই আমাদের সাথে কিছুটা হলেও একমত যে এখানে যথেষ্ট কারণ আছে তাদের সম্পদকে জব্দ করার মতো। এই পর্যায়ে আমরা এখন আছি। এখন তারপরে পরবর্তীতে যেটা হবে যে এটা একটা বিচারিক প্রক্রিয়া হবে, পৃথিবীর সব দেশেই যেটা হয়, এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই এটাকে সলভ করতে হবে। এবং বিচারিক প্রক্রিয়ার মধ্যে দুটো জিনিস হয়, একটা ডিপেন্ডস করে সরকারের উপর। সরকার এটাকে ক্রিমিনাল কেস হিসাবে নেবে না এটাকে সিভিল কেস হিসাবে নেবে, সেটা একটা ডিসিশনের ব্যাপার আছে সরকারের। এবং এই ডিসিশনটাও আবার ডিপেন্ড করবে সেই মানে তাদের যে অপরাধ, সে অপরাধের গুরুত্বটা কতখানি, এবং সেই অপরাধের আমাদের যথেষ্ট প্রমাণাদি আছে কি না। এটা সিভিল কেস এবং ক্রিমিনাল কেসের মধ্যে যেটা প্রমাণ দিতে হবে সেটা পার্থক্য অনেক বেশি, গুণগত পার্থক্য অনেক বেশি। ক্রিমিনাল কেসে অনেক বেশি তথ্য উপাত্ত দিতে হবে, অনেক বেশি সাক্ষ্য প্রমাণ সাবমিট করতে হবে, এবং নিজেদেরও আস্থা, নিজেদের লয়ার, আমাদের লয়ারদেরও বিশ্বাস করতে হবে যে এই প্রমাণটা দিয়ে আমি একটা ক্রিমিনাল ভার্ডিক্ট পেতে পারি, সেটা একটা উপায়। আর যদি পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ না থাকে, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় যে ঠিক আছে, তুমি আমার টাকা নিয়ে গেছো, টাকাটা এইভাবে গেছে, আমি সেটা দেখতে পাচ্ছি, এবং এই সম্পদগুলো হয়তো ওই টাকা দিয়ে করা হয়েছে, আমাকে এই টাকাটা ফেরত দেওয়া হোক। তো এই লাইনে তখন আর্গুমেন্টটা চলে আসবে। তো সেই ক্ষেত্রে প্রমাণ করাটা কিছুটা হয়তো সম্ভব হয়, মানে ইজিয়ার হয়। আমরা সেটাও দেখব। তো এই ডিসিশনটা নির্ভর করবে আমাদের কিছু আইনজ্ঞ এটাকে বিচার বিশ্লেষণ করে দেখবেন এটা কোনভাবে আমরা যাব। এটা আমারও কোনো বিশেষত্ব নাই, আমরাও এটা জানি না, এটা আইনের বিষয়। তো একটা জিনিস কি, যখন একটা মামলা যদি ক্রিমিনালে চলে যায় তখন কিন্তু এটাকে আর ফেরানো যায় না। দুদক যখন একটা মামলা করবে তখন কিন্তু ক্রিমিনালি থাকবে। এটা হয় ক্রিমিনালি সে ভার্ডিক্ট হবে, না হয় ভার্ডিক্ট হবে না, কিন্তু এটাকে সিভিল করা যাবে না। কাজে আমাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে এটা সিভিলে যাবে না এটা ক্রিমিনালে যাবে। এই সিদ্ধান্তটা এখনই নিয়ে আমাদেরকে এগোতে হবে সামনের দিকে। না, এখানে তো কিছু মামলা হবে ক্রিমিনাল, কিছু মামলা হবে সিভিল। কোনটা কিভাবে হবে সেটা তো আমরা এই ডিটারমিনেশন তো আমি করতে পারবো না, এটা করবে আমাদের আইনজ্ঞরা, যারা মানে আইনজীবীরাই এটা সিদ্ধান্ত নেবেন যে এটাতে যথেষ্ট প্রমাণাদি আছে, সেই ভিত্তিতে আমরা একটা প্রক্রিয়া ঠিক করে ফেলবো, সেই প্রক্রিয়ার ভিতর দিয়ে এটাকে যেতে হবে। এটা বলা মুশকিল, এটা তো বিচারিক প্রক্রিয়া তার নিজস্ব গতিতে চলে। এখানে আমাদের ওইভাবে সরাসরি তো হস্তক্ষেপ বা লয়ার আমরা চাইলে এখন নিয়োগ করতে পারবো, সরকারের সিদ্ধান্তের ব্যাপার আছে এখানে। দেখুন, ফার্স্ট অফ অল প্রিম্যাচিওর আলাপ করে তো লাভ নেই, আমাকে ধাপে ধাপে এগোতে হবে। অর্থাৎ আমি যদি ভার্ডিক্ট না পাই তাহলে তো আমি অ্যাসেট পাবো না, তাই না? তো যার তার সম্পদ তার কাছেই থাকবে। কাজে আমাকে এখন যেটা করতে হবে, আমাকে যথাযথ
তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করতে কোর্টের জন্য রেডি হতে হবে যে বিচারিক প্রক্রিয়াতে যেন এটা আমরা পেতে পারি। এটা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে যেটা পৃথিবীর অন্য সব দেশে আছে, বাংলাদেশে সেভাবে হয় না, সেটা হচ্ছে যে আউট অফ কোর্ট সেটেলমেন্ট। আমাদের যেটা এডিআর পদ্ধতি আছে, তো আউট অফ কোর্ট সেটেলমেন্ট যদি যেতে হয় সেটাও একটা একটা প্রক্রিয়া। সেখানে তখন লয়াররা আলাপ করবে এবং তারা ক্লায়েন্টদের সাথে, দুই পক্ষের ক্লায়েন্টের সাথে আলাপ করে যে একটা সমঝোতা আসতে পারে কিনা, সেটাও একটা প্রক্রিয়া। এটা এই সিদ্ধান্ত সরকারকে নিতে হবে কিভাবে যাবে, এবং কেস বাই কেস হবে। এটা কোনো মানে হোলসেল হবে না, এটা প্রত্যেকটা। না, উদ্দেশ্য তো অবশ্যই টাকা ফেরত আনা, এবং তারাও জানে, সেটা আমরাও জানি। আমরা টাকা ফেরত চাই এবং তারা টাকা ফেরত দিতে চাইবে, কিন্তু সেটা তো ইস্যু না। ইস্যুটা হচ্ছে যে এটাকে ডিটারমিন করতে হবে কোর্টে। কোর্ট উইল ডিসাইড যে আমরা যে দাবিটা করছি সেই দাবিটার মেরিটটা ঠিক আছে কিনা, এবং কোর্ট যদি আমাদের পক্ষে হয় তাহলে হবে। আবার আউট অফ কোর্ট সেটেলমেন্ট হলেও সেটা একটা উপায়, সেটা হতে পারে। বাট এটা এটা ডিপেন্ড করবে নেগোসিয়েশনের উপর। যদি সেই রুটে সরকার যেতে চায় তাহলে তখন দুই পক্ষের লয়াররা বসে এটাকে ঠিক করবে সাধারণত। মামলাগুলো হবে কি আমাদের দেশের আদালতে নাকি স্যার আন্তর্জাতিক বা যে দেশে পাচার হয়েছে সেই আদালত? আসলে মামলাগুলো কোন আদালতে? এটা দুইটা আদালতই হবে। দেশীয় সম্পদ ইত্যাদির জন্য আমাদের এখানে হবে, আর বিদেশি সম্পদগুলোর জন্য বিদেশে হবে। এটা তো কোইন্সিডেন্টাল হলেও এটা দৃশ্যমান যে যখনই আমি লন্ডনে যাই তখনই এই এই অ্যাটাকটা হয়। এবং এটা এটা কি প্রমাণ করে? অর্থাৎ প্রমাণ করে যে তারা তাদের চাচ্ছে আপনাদের দৃষ্টি, আমাদের সোশ্যাল মিডিয়া এবং দৃষ্টিটা তাদের দিকে না রেখে আমার দিকে নিয়ে আসা। দ্যাট ইজ দ্য ক্যালকুলেটেড মুভ। তো এবং সেটাই তারা চেষ্টা করে, এবং চেষ্টা কিছুটা সফলও হয়, কারণ আপনারা তখন দৃষ্টিটা আমার দিকে নিয়ে আসেন। তো যাই হোক, আমি তো আমার যে স্টেটমেন্ট সেটা খুব পরিষ্কারভাবেই দিয়েছি যে এটা এক নম্বর, এখানে এটা পুরোপুরিভাবে বানোয়ার তথ্যের উপর ভিত্তি করে করা, এবং পার্সোনাল অ্যাটাক এবং ক্যারেক্টার অ্যাসাসিনেশন হচ্ছে এটার মূল উদ্দেশ্য। এখানে কোনো সত্যতা নাই, অ্যাবসলিউটলি পজিটিভলি নাথিং, এবং ইস্যুটা ইরেলিভেন্ট। আমার ছেলে মেয়েরা কি করছে না করছে, অ্যাডাল্ট ছেলে মেয়ে, তারা তাদের লাইফ নিয়ে থাকবে, বাড়ি কিনবে না গাড়ি কিনবে, কোন দেশে থাকবে, কোথায় বিয়ে করবে, সেটা তাদের ব্যাপার, এটা আমার কোনো ব্যাপার নয়। কাজেই এইখানে এই পুরো জিনিসটাই হচ্ছে অযাচিত চর্চা, এটাতে আমাদের যাওয়াই উচিত নয়। এবং যদি কোনো প্রমাণ থাকে যে আমি $1 পাঠিয়েছি, আপনার প্রমাণটা নিয়ে আসেন, আই উইল লুক ইনটু যে প্রমাণের সত্যতা আছে কিনা। কাউকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে কেউ দেখাতে পারেন কিনা। এটা এটা একেবারে রেজাল্টগুলো প্রায় আমাদের কাছাকাছি হয়েছে। হয়তো আমরা মনে করেছিলাম যেটা 87% হবে, হয়তো 92% হয়েছে এনপিএল, বা হয়তো আমরা মনে করেছিলাম যে 48-49 হবে, সেটা হয়তো 45 হয়েছে। এরকম একটু ছোটোখাটো ভ্যারিয়েশন আছে, বাট কোয়ালিটেটিভলি মোটামুটি আমরা ইন দ্য সেম বল পার্ক। এখন পরবর্তী ধাপ হচ্ছে যে যেমন আমরা প্ল্যান করছি যে কিছু ব্যাংকে একীভূত করা, ইসলামী ব্যাংকগুলো নিয়ে আমরা প্রথম পর্যায়ে শুরু করব। পরবর্তীতে কিছু চলমান প্রক্রিয়া থাকবে। এখানে যে এটাই শেষ হয়ে গেল তা নয়, পৃথিবীর অন্যান্য দেশেও আছে, আমাদের একটা পুরো ডিপার্টমেন্টই থাকবে যার ব্যাংক রেজলিউশন ডিপার্টমেন্ট। তাদের কাজই হবে যদি ব্যাংকগুলো নিজেদেরকে ধ্বংসের পথে নিয়ে যায়, সেটাকে তার আগেই এটাকে ই করে নেওয়া, কন্ট্রোল নিয়ে সরকারিকরণের মাধ্যমে তাদেরকে হয় একীভূত করা, লিকুইডেট করা, বা যেটাই করা হোক সেটা করা। কতদিন লাগতে পারে? আমরা যেহেতু জানি যে আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা ডেট আছে, বা নির্বাচন হলে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, এরকম কোনো আছে কিনা, বা এই ডিসিশন চেঞ্জ হতে পারে কিনা, বা হচ্ছে এটা কতদিন লাগতে পারে? দেখুন, এটা তো এগুলো তো চলমান প্রক্রিয়া। ধরেন পৃথিবীর অন্য সব দেশে এগুলো সবসময় হয়ে আসছে, এবং এটা যে কোনো কেন্দ্রীয় ব্যাংক এবং সরকার বা ট্রেজারি বা ফাইন্যান্স মিনিস্ট্রি একসাথে এই কাজটা করে থাকে সাধারণত, কারণ এখানে সরকারের অর্থ লাগে যেটা সরকার দেয়।
তো এটার সরকার পরিবর্তন, নতুন সরকার আসবে, আমরা আশা করব যে তারাও এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হবেন এবং এই প্রক্রিয়াকে চলমান রাখবে। এটাই তো স্বাভাবিক একটা প্রক্রিয়া। তো আহ, প্রথম ধাপে আমরা যেটা আশা করছি যে কিছু ব্যাংককে আমরা একীভূত করব, সেটা হয়তো আগামী কয়েক মাসের মধ্যে আমরা কাজটা শুরু করে দেব। এটার সাথে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নয়, এটা একটা চলমান প্রক্রিয়া। অর্থনীতিকে চলমান রাখতে হবে, ব্যাংকিং খাতকে শক্তিশালী রাখতে হবে। যখন যেখানে হস্তক্ষেপ করার প্রয়োজন কেন্দ্রীয় ব্যাংক মনে করবে, কেন্দ্রীয় ব্যাংক সেটা করবে। স্যার একটা বিষয়ে এই বিষয়ে একটু জানতে চাই, সেটা হলো ধরেন স্যার 2017 সালে দুইটা ব্যাংক দখল হয়েছে, তো যারা যে সময় দখল হয়েছে মাত্র দুটো নাকি আরো বেশি তো, যাই হোক। না মানে পুরাটাই দখল করে ফেলছিল হ্যাঁ। দুইটা স্যার। আর তার নিয়ন্ত্রণে ছিল অনেক, কিন্তু স্যার ধরেন ইসলামী এবং এসআইবি এর আমরা যদি সরাসরি বলি, তো এই ব্যাংক দুইটা কিন্তু ওই সময় তো ভালো অবস্থা ছিল। তো ধরেন এখন তো শেয়ার শূন্য হয়ে যাবে, তাহলে আগের যারা ছিল তাদের অপরাধে তো স্যার এই সমস্যাটা হয়নি। তো তাদের বিষয়ে স্যার আপনাদের ডিসিশন কি থাকবে? কারণ ব্যাংক রেগুলেশন যে অধ্যাদেশ সে অনুযায়ী তো সকল শেয়ার শূন্য হয়ে যাবে, যার ক্যাপিটাল মাইনাস। তাহলে স্যার তাদের বিষয়ে আপনাদের না, আগে শেয়ার হোল্ডার যারা ছিল ইসলামী ব্যাংকে, তাদেরকে তো তারা কিছু না কিছু কম্পেনসেট করেছিল সেই সময়। সেটা ইসলামী ব্যাংকই ছিল, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ছিল, সেটা এসআইবিএল তো স্যার সেটা হয়। আমি জানি না এসআইবিএল কি হয়েছে, কিন্তু কিছু না কিছু কোনো না কোনোভাবে কিছু না কিছু হয়েছিল সেই সময়টা। সেটা নিয়ে আমরা তো টানাপোড়েন করবো না। এখন তো যেভাবে দলিল যার কাছে ওনারশিপ আছে সেটাকে আমরা অ্যাড্রেস করবো, সেটাকেই করা হবে। স্যার একীভূত করা হলে এমপ্লয়ীদের উদ্দেশ্যে কি বলবেন স্যার? অনেকেই এমপ্লয়ীদের উদ্দেশ্যে বলবো আপাতত কোনো চিন্তার কারণ নেই। আমরা পরে কনসলিডেটেড করে আমরা হয়তো ব্রাঞ্চ বাড়িয়ে ফেলতে পারি, আমরা বিভিন্নভাবে দেখবো। এখানে ব্রাঞ্চ হয়তো কিছু বন্ধ হবে, অন্য জায়গায় ব্রাঞ্চ খুলবে। দেয়ার আর ওয়েজ টু অ্যাড্রেস ম্যান পাওয়ার, তাই না? আমরা হয়তো শহরে হয়তো কিছু ব্রাঞ্চ কমিয়ে ফেলবো, গ্রামে ব্রাঞ্চ বাড়িয়ে ফেলবো, তো আমরা রিডিপ্লয় করবো।